আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা কোটি মানুষকে দারিদ্র্যে ঠেলে দিয়েছে জানালেন জাতিসংঘ মহাসচিব। নতুন স্নায়ুযুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, নারী নেতাদের নেটওয়ার্ক তৈরির আহ্বান প্রধানমন্ত্রী। 6.5 মাস পর করোনা শনাক্তের হার 5% নিচে। বিমানবন্দরে কোভিড পরীক্ষা কবে থেকে জানেন না মন্ত্রীরা, শিগগিরই ল্যাব স্থাপনের আশা। ইভ্যালির রাসেল ফের রিমান্ডে, স্ত্রী কারাগারে। গাজীপুরে 15 কোটি টাকা নিয়ে উধাও ই কমার্স প্রতিষ্ঠান সহজ লাইভ, চটকদার বিজ্ঞাপন বন্ধে রুল। ইউনিয়ন ও পৌর নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি, তবে ভোটার বেড়েছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে সরাতে ঐক্য সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বৈঠকে যোগ দিয়েছেন। উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস করোনা পরিস্থিতি মোকাবেলা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন। করোনা পরিস্থিতির মধ্যে মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হলো সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। বিশ্বের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে ঘিরে সরব জাতিসংঘ সদর দপ্তর। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অধিবেশনে যোগ দেন। সকাল ৯টার দিকে অধিবেশনে যোগ দিতে জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রীতি অনুযায়ী এবারের অধিবেশনের প্রেসিডেন্ট আবদুল্লাহ শহীদের হাতে শৃঙ্খলার প্রতীক হাতুড়ি তুলে দেয়া হয়। অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা মহামারী বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা মহামারী বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই মহামারী কোটি কোটি মানুষকে ভয়াবহ দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। বৈষম্য আরও প্রকট হয়েছে। এই দুর্যোগময় কঠিন সময়ে বিদায়ী প্রেসিডেন্ট ভলকান বোস্কির নেতৃত্ব ছিল উল্লেখ করার মতো। এবারের অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। স্বল্প পরিসরে হলেও অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে প্রযুক্তি ও বিদ্যুৎ খাত সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে ব্যবসায়িক এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, তার সরকারের অধীনে যুক্তরাষ্ট্রের সাথে ১৯৯৬ সাল থেকে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক সময়ের সাথে সাথে যেমন উন্নতি লাভ করেছে, একই সাথে বাংলাদেশও সার্বিকভাবে সব খাতে উন্নতি লাভ করেছে, স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বিশেষ করে প্রযুক্তি ও বিদ্যুৎ খাতে উন্নতির কথা টেনে ধরে বলেন, বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্র যেন এখানে বিনিয়োগ করে। বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী পুরুষের বৈষম্য দূর করতে এই উদ্যোগ একটি শক্তি হিসেবে কাজ করবে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে বিশ্বের নারী, রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের ৭ম অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা অর্জনে ৩টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এদিকে কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন শেখ হাসিনা। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মঙ্গলবারেও করোনায় সারা দেশে মারা গেছেন ২৬ জন। এ নিয়ে মোট মারা গেছেন ২৭,২৭৭ জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, প্রায় ৬.৫ মাস পর করোনা শনাক্তের হার ৫% নিচে নেমেছে। সোমবারের তুলনায় অধিক সংখ্যক মানুষ করোনার পরীক্ষা করায় বেড়েছে শনাক্তের সংখ্যা। ৩৩,৩৭৫টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১,৫৬২ জন। মোট শনাক্ত ১৫,৪৫,৮০০ জন। নতুন ১,৬০৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,০৪,৭০৯ জন। মৃত্যুর হার ১.৭৬% ও ৪.৬৯%। সুস্থতার হার এবং ৯৭.৩৪%। সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ৩ জন, খুলনা ও সিলেটে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। রংপুর ও বরিশাল বিভাগে গত একদিনে করোনায় কেউ মারা যাননি। প্রধানমন্ত্রীর নির্দেশনার ১৫ দিন পর অবশেষে তোড়জোড় শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ।
মঙ্গলবার বিমানবন্দরে সরেজমিন পরিদর্শনে গেলেন সরকারের দুই মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে স্থায়ী বিমানবন্দরের ভেতর আরেকটি RT-PCR ল্যাব স্থাপন করা হচ্ছে। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ আশা, ল্যাবের কার্যক্রম শুরু হবে 2 থেকে 3 দিনের মধ্যে। দেশে করোনা পরিস্থিতি উন্নতির সাথে প্রবাসীদের জন্য শ্রমবাজারের দ্বার খুলতে শুরু করেছে। তবে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো শ্রমিকদের যাবার ক্ষেত্রে ভ্রমণের কয়েক ঘন্টা আগের করোনা রিপোর্টকে শর্ত হিসেবে জুড়ে দিয়েছে, যা কেবল সম্ভব র্যাপিড RT-PCR ল্যাবের মাধ্যমে। এর প্রেক্ষিতে গত 6 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে PCR ল্যাব স্থাপনের নির্দেশনা দেন। এরপরও ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু না হওয়ায় 14 সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অনশনে বসেন প্রবাসী শ্রমিকরা। ভিতরে যে জায়গা আছে এটা কিন্তু জায়গা রেডি। আমার হিসাবে 2 বা 3 দিনের ভিতরে যদি যারা মেশিন যারা বলেছে ওরা বসাবে, ওখানে মেশিন যদি ওদের এখানে থাকে, এখন যদি কেউ বলে আমাকে ইম্পোর্ট করে এনে বসাতে হবে, তাহলে আমি বলবো বাড়িতে যাও, যে এখনই তোমার বসায় দিতে পারবে এই আগামী 3 দিনে যে কমিটমেন্ট মোতাবেক আমি ওদেরকে বলবো কি আসো করো। বিমান বন্দরের ভেতর অস্থায়ীভাবে PCR ল্যাব স্থাপন করা হলেও খুব দ্রুত গাড়ি পার্কিং এলাকায় স্টিলের কাঠামো করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ইমিডিয়েট কাজ শুরু করার জন্য এয়ারপোর্টের ভিতর একটি জায়গা আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে যারা ল্যাব বসাবে, যাদেরকে কাজ দেওয়া হয়েছে, তারা সেই জায়গায় আপাতত ছোট আকারে, কারণ বড় জায়গা নাই, তো সেখানে ল্যাব তারা কার্যক্রম শুরু করে দিবে যত তাড়াতাড়ি সম্ভব। এবং এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে গাড়ি পার্কিং, এখানে আমাদের এই সিভিল এভিয়েশন অথরিটি ওনারা এখানে একটা স্টিল স্ট্রাকচার করবেন। পরে শ্যামলীতে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে PCR ল্যাব স্থাপনের দেরির জন্য সিভিল এভিয়েশনের জায়গা না দেওয়াকে দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। এয়ারপোর্টের ল্যাব এখনো ওনারা বসায় নেই, জায়গায় দিতে পারে না। পরে আজকে যে আমি নিজে অন্য মন্ত্রী, আরেকজন বৈদেশিক যে কর্মসংস্থান মন্ত্রী, মুখ্য সচিব, এদেরকে নিয়ে যায় আমরা সেই জায়গা ভিতরে দেখিয়ে দিয়ে আসতে হলো। GM হাসান, বাংলা ভিশন, ঢাকা। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে ধানমন্ডি থানায় করা প্রতারণা ও অর্থ আত্মসাতের আরেকটি মামলায় আরও একদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকে ইভ্যালির গ্রাহক ও সেলাররা নিম্ন আদালতের সামনে মানববন্ধন করে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের মুক্তি দাবি করেন। অন্যদিকে রাসেলের বিরুদ্ধে যশোরে চেক জালিয়াতির আরেকটি মামলা হয়েছে। দুপুর 1:30টার দিকে গুলশান থানা থেকে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে 3 দিনের রিমান্ড শেষে নিম্ন আদালতে নিয়ে যায় পুলিশ। বিকাল 3টায় তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধানমন্ডি থানায় দায়ের করা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালত রাসেলের আরও 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল আয়ু সাহেব। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আর যে নাসরিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর এবং উভয়ের জামিন আবেদন নামঞ্জুর। এদিকে সকাল 9টায় ইভ্যালির গ্রাহকরা সিএমএম কোর্টের সামনের রাস্তায় মানববন্ধনের আয়োজন করে। গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে রাসেল ও তার স্ত্রীকে জামিন দেওয়ার দাবি করেন তারা। মুক্তি দিলে আমাদের গ্রাহক সেলার সবাই ওনার প্রতি আমরা আশ্বস্ত আছি যে আমরা আমাদের যে পাওনাদা আছে সেটা আমরা ফিরে পাবো। ওনাকে আটকে রাখলে কোনো সমাধান হবে না, ঠিক না? আমি চাই ওনাকে যেহেতু আটক করা হয়েছে, ওনাকে নিঃশর্তে মুক্তি দিয়ে তাকে কোন নজরদারিতে রেখে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। বিজনেসটা সে রান করতে পারলে সে সবার পেড টাকাগুলো দিয়ে দিবে, পেন্ডিং টাকাগুলো দিয়ে দিবে। তো অন্তত এটার জন্য হলো, এই নিশ্চয়তাগুলোর কারণে হলে হচ্ছে তাকে মুক্তি দেওয়া হোক। আপনারা যে প্রোগ্রামটা করতে চাইছেন এই প্রোগ্রামটা পারমিশন নাই। পরে 11:30টার দিকে তাদের আদালতের সামনের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে মাত্র 6 মাসে 10 থেকে 15 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও সহজ লাইফ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এমন সব চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিঃস্ব ভুক্তভোগীরা। গাজীপুরের সবুজ কানন এলাকায় কথিত ই-কমার্স প্রতিষ্ঠান সহজ লাইফ কার্যালয়।
গত 12 সেপ্টেম্বর থেকে লাপাত্তা কোম্পানির সব কর্মকর্তা কর্মচারী। সেদিনেই অফিসের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা। প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সাধারণ মানুষকে রক্ষার দাবি জানান তারা। মাত্র 1100 টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 600 করে টাকা পাওয়া যাবে। গত জানুয়ারি থেকে এই ধরনের প্রস্তাব দিয়ে এনায়েতপুরে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশাজীবীর মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছিল সহজলাভ নামক ই-কমার্স প্রতিষ্ঠান। আমি নিজেও সেটার একজন ভুক্তভোগী। চলতি মাসে 13 তারিখ তারা লাপাত্তা হয়ে যায়। তো প্রশাসন এসে আমাদেরকে সান্ত্বনা দেয় যে তারা একটা ব্যবস্থা করবে। সহজ লাইফের মালিক তাহাজ্জুদ হোসেনের গ্রামের বাড়ি খুলনার কয়রা থানার মহারাজপুরে। সে রাজধানী মিরপুর 10-এর বাসিন্দা। এবছরের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। খুব অল্প সময়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি, যার নেপথ্যে ছিল জামাল হোসেন নামে এক ব্যক্তি। 1 লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে পাওয়া যাবে 60,000 টাকা করে। অবিশ্বাস্য এমন অফার দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। তারা প্রথম 3 মাস মোটামুটি পেমেন্ট দিয়েছে, কিন্তু আগস্ট মাস থেকে তারা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। দেখা যায় মানুষকে বিভিন্নভাবে মিথ্যা বলতেছে আমরা অ্যাপসের কাজ করতেছি, তো আমরা 1 সপ্তাহ পরে টাকা দেবো। 1 সপ্তাহ পরে যখন মানুষ কাছে বলতেছে যে আমরা 2 দিন পরে টাকা দেবো, 5 দিন পরে টাকা দেবো। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেকার হয়ে পড়া কিন্ডারগার্টেনের শিক্ষক ও ছাত্রছাত্রীদের আমানত সংগ্রহে কাজে লাগিয়েছে সহজ লাইফ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিজ্ঞাপনে মিথ্যা, বিভ্রান্তিকর ও চটকদার তথ্য প্রচার বন্ধে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন। রিটকারী আইনজীবী জানান, গণমাধ্যমে অনেক বিজ্ঞাপন দেখানো হয় যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কোনো কিছুতেই মানুষের রং পরিবর্তন না হলেও রং ফর্সা করা ক্রিমের বিজ্ঞাপন চলে। আবার অন্যায্য মূল্য ছাড় দেখানো হয় যেগুলো অবাস্তব। এভাবে ক্রেতাদের প্রতারিত করা হয়, এগুলো বন্ধ হওয়া দরকার। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, বাণিজ্য সচিব এবং তথ্য ও সম্প্রচার সচিবকে এই রুলের জবাব দিতে বলেছে আদালত। সোমবারের ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি, তবে নির্বাচনে জনগণের অংশগ্রহণ বেড়েছে, যা ইতিবাচক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন পরবর্তী ধাপের নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেবেন বলে আশা তার। মুখে জনগণের অধিকার ও গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির স্পষ্ট দ্বিচারিতা বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ভরাডুবি এড়াতে নির্বাচন থেকে বিএনপি দূরে সরে গেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। দলীয় শীর্ষ নেতাদের হঠকারিতা ও সরকারের বিরুদ্ধে অতিমাত্রায় কৌশলে বিএনপি আস্থাহীনতার ফাঁদে পড়েছে বলে মত তার। সাংবাদিক নেতাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দেখবেন বলেও জানান ওবায়দুল কাদের। বিচ্ছিন্নভাবে 2-1টি দুঃখজনক ঘটনা, বিশেষ করে প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে, যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। একথা সত্য যে গতকালে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি, তবে নির্বাচনে অংশগ্রহণ বেড়েছে। স্থানীয় সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতাকে জবরদখল করে আছে, তাদেরকে সরাতে দলকে সংগঠিত করে ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের সাথে মতবিনিময়ে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে। দলের পরবর্তী কর্মকৌশল ঠিক করতে ধারাবাহিকভাবে মাঠ পর্যায়ে নেতাদের মতামত নিচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা। মঙ্গলবার ঢাকা ও ফরিদপুর বিভাগের নেতাদের সাথে এই মতবিনিময় শুরু হয় বিকাল 3টার দিকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠক চলে রাত 9:15 পর্যন্ত। পরে দলের মহাসচিব কথা বলেন সাংবাদিকদের সাথে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অনির্বাচিত দখলদারি সরকারের যে গণতন্ত্রকে ধ্বংস করবার যে শাসন, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার যে লক্ষ্য নিয়ে এরা এগুচ্ছে, সেই বিষয়ে আমাদের সদস্যরা আলোচনা করেছেন। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা করেছেন, গণতন্ত্রের পুনরুদ্ধার ব্যাপারে আলোচনা করেছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন
এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তুগুলো। এর আগে দুপুরে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপি মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের কেউ ভালো নেই, কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত, তারা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না, সরকার জনগণের কোনো সমস্যা পাত্তা দেয় না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে গৃহে অন্তরীণ। আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-র উপরে মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় 1000-এর উপরে মানুষকে। এই একটা অবস্থা প্রেক্ষিতে আমাদের যেটা দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংগঠিত করে ঐক্য সৃষ্টি করে আমরা এই সময় যেটা আশা করব কৃষকদের কাছ থেকে, এই দেশে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরানোর জন্যে তারা তাদের ভূমিকা রাখবে। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গৃহ অন্তরীণ, 35 লাখ নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা, সেই সাথে চলছে গুম ও খুন। এই অবস্থায় নিজেদেরকে সংগঠিত করে আন্দোলনের বিকল্প নেই বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 6 বছর পর কমল সঞ্চয়পত্রের মুনাফার হার। নতুন যারা সঞ্চয়পত্র কিনবেন তাদের জন্য প্রযোজ্য হবে পরিবর্তিত হার। কেউ 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে আগের চেয়ে মুনাফা পাবেন 2% কম। মঙ্গলবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই প্রজ্ঞাপনে 15 লাখ টাকার নিচে সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে যারা 11.5% মুনাফা পেতেন, এখন 15 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা পাবেন 10.30%। সবচেয়ে বেশি বিক্রি হওয়া পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার 11.52 থেকে কমিয়ে করা হয়েছে 10.5%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার 11.04% থেকে কমিয়ে ধরা হয়েছে 10.5%। 30 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা কমবে আরও 1% কম। ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্য প্রযোজ্য হবে নতুন মুনাফার হার। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মেডিকেল কলেজের একটি রিট মামলা শুনতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই অপারগতা প্রকাশ করেন। আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম জানান, গণস্বাস্থ্য মেডিকেল কলেজে প্রতি বছর 110 শিক্ষার্থীর ভর্তির অনুমতি ছিল। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে 50 জনের বেশি ভর্তি করা যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলে 10 জন বাড়িয়ে 60 জন ভর্তি করার অনুমতি দেওয়া হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। এ সময় আদালত মন্তব্য করে, যেহেতু জাফরুল্লাহ চৌধুরী এই বেঞ্চের প্রশংসা করেছেন, তাই এই রিট মামলা অন্য বেঞ্চে হওয়াই ভালো। উল্লেখ্য, গত 11 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এক বিচারপতির সমালোচনা করেন এবং বিচারপতি এম ইনায়েতুর রহিমের প্রশংসা করেন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারা পৃথিবীতে 6টা মেডিকেল কলেজকে তারা হাইলি রিকমেন্ড করেছেন, তার মধ্যে গণস্বাস্থ্য একটা। সেই জাতীয় ইকে আমাদের 1 বছর মেডিকেল কলেজ চালাতে খরচ হয় 14 কোটি টাকা। আমরা যদি 50 জন বা 60 জন ছাত্র নিয়ে করি, তাতে 7 কোটি টাকা আসে। বাকি টাকা কে দেবে? সরকার কোনো টাকা দেয় না, আমরা গরিব মানুষের ইকে করি। তাই সেই জন্য আমরা বলেছি যে আমাদেরকে 110টাই ভর্তি করার অনুমতি দেওয়া হোক। তা না হলে এই বছরের ছাত্র যাদের দিয়ে তারা অনুগ্রহ করে অন্য কলেজে, আমরা কলেজ বন্ধ করে দেব। জরাজীর্ণ ভবনে পাঠদান চলছে খাগড়াছড়ির 50টি প্রাইমারি স্কুলে। শ্রেণীকক্ষ, বেঞ্চ ও অন্যান্য অবকাঠামো সংকটে ধুঁকছে স্কুলগুলো। দীর্ঘদিন পর কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও ব্যাহত হচ্ছে পাঠদান। করোনা পরিস্থিতি সামলে সব শ্রেণীর পাঠদান একযোগে শুরু হলে সংকট আরও তীব্র হওয়ার শঙ্কায় শিক্ষা কর্মকর্তারা। জরাজীর্ণ ঘোষণা করা হয়েছে খাগড়াছড়ি সদরের লক্ষ্মীমোড়া প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন। ভবনের পাশে বিকল্প 2টি কক্ষে চলছে পাঠদান কার্যক্রম। কক্ষ ও বেঞ্চের অভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এক বেঞ্চে গাদাগাদি করে বসতে হচ্ছে 5ম ও 3য় শ্রেণীর শিক্ষার্থীদের। জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হওয়ার পরে আমাদের এখন আর বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নাই বটে, সেই কারণে 2টি রুমে
আমরা এখন স্বাস্থ্যবিধি মানতে পারছি না। একটি বেঞ্চে 3 জন করে আমাদের ছাত্রদেরকে এখন পর্দা নিতে হচ্ছে। খাগড়াছড়ি সদরের 7টি সহ জেলার 50টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জরাজীর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের মাটিতে বসিয়ে ক্লাস নিচ্ছে অনেক বিদ্যালয়। দ্রুত এ সমস্যার সমাধান চান অভিভাবক ও শিক্ষকরা। চেয়ার নাই, বেঞ্চ নাই, টেবিল নাই, এই সকল জরাজীর্ণ অবস্থা। তাই ছেলে মেয়েদের পড়ালেখা করার জন্য এখন চিন্তা। মেন সমস্যা হচ্ছে বেঞ্চ নাই, তারপর হচ্ছে বৃষ্টির পানি ঢুকে, আর হচ্ছে ওয়ালগুলি খসে খসে পড়ে যাচ্ছে। বিদ্যালয় ভবনটা একদম জরাজীর্ণ। তো আমাদের যেটা আগে দরকার, যেটা প্রথমে দরকার, সেটা হচ্ছে আপনার স্কুলের ভবন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বেঞ্চগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমরা এই শিশু শ্রেণী প্রাকের রুমটাতে বাচ্চাদেরকে এভাবে বসানোর চেষ্টা করেছি। সরকারের নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেক বেঞ্চে একজন করে আমরা বসাতে পারতেছি না। সংকট নিরসনের আশ্বাস দিয়ে শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, জরাজীর্ণ সরকারি স্কুলের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। নতুন ভবন নির্মাণের জন্য আমরা অনেক সময় প্রস্তাব পাঠাচ্ছি, কিন্তু এখনো আসছে না। আমরা যে সর্বশেষ যে তথ্য দিয়েছি উপজেলা থেকে, সেটাতে আমাদের 8টি উপজেলা থেকে মোট 88টি বিদ্যালয়ে জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকা আমরা পেয়েছি। উক্ত বিদ্যালয়ের তালিকা আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি। ভবন সংস্কার বা নতুন ভবন তৈরির মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি খাগড়াছড়িবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঝিনাইদহে ওএমএস এর চাল ও আটা বিক্রিতে ৯/৬ অভিযোগ উঠেছে। ডিলারদের বিরুদ্ধে ভুক্তভোগীরা বেশি নেয়া, ক্রেতাদের সাথে দুর্ব্যবহার ও চাল আটা বাইরে বিক্রির অভিযোগ করেছেন। এর সত্যতাও মিলেছে মনিটরিং টিমের তদারকিতে। করোনাকালীন সময়ে সাধারণ মানুষের খাদ্য চাহিদা মেটাতে সরকারিভাবে ঝিনাইদহে ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি করা হয়। এখানে 30 টাকা কেজি দরে জনপ্রতি 5 কেজি চাল এবং 18 টাকা কেজি দরে 5 কেজি আটা দেওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে শহরের পৌর এলাকায় এ নিয়ে চলছে নানা অনিয়ম। ক্রেতাদের অভিযোগ, ডিলাররা কেজিতে 2 টাকা করে বেশি নিচ্ছে। চাল নিলে আটা দেয়া হচ্ছে না এবং আটা নিলে চাল দেয়া হচ্ছে না। অসহায়দের বঞ্চিত করে বাইরে বিক্রি করছে এসব চাল আটা। চাল দিলে আটা দেয় না, আটা দিলে চাল দেয় না। এখন আগে নিচ্ছিল 100 টাকা করে, এখন এনারা আসার পরে 90 টাকার আটা নেছে আর 5 কেজি চাল 150 টাকা করে। 3 বস্তা চাল বিক্রি করলো, বস্তা ধরে। আর লাইনে আমরা দাঁড়া থাকলাম, তো আমার চাল দিল না। ডিলার চাউল অথবা আটা সব বেশি বেশি দামে বাইরে সেল দিচ্ছে, আমাদের দিচ্ছে না। অনিয়মের বিষয়টি স্বীকার করে ডিলাররা বলছেন, 2-1টা অনিয়ম হলেও তা বেশি নয়। এটা তো আমাদের ঠিক মতনই বেঁচে, কিন্তু যখন টাকাটুকু থাকে না, হয়তো চাল মাল দিয়ে দেয়, এরকম 2-1টা বলতে যে এরকম এটা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে 7 সদস্য মনিটরিং টিম গঠন করে জেলা প্রশাসক। জামতলা এলাকায় মহিউদ্দিনের ডিলারশিপ বাতিল করে তারা। অন্যদের বিরুদ্ধেও চাল মজুদের প্রমাণ পান তারা। কিছু অনিয়ম ইতিমধ্যে আমরা উদ্ঘাটন করেছি। তার মধ্যে একজনের বিরুদ্ধে খাদ্য নিয়ন্ত্রকের অফিস থেকে শোকজ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা হয়তো তারা গ্রহণ করবেন। ডিলারদের অনিয়মের বিষয়টি জেনেও ব্যবস্থা নেয়ার পেছনে নানা অজুহাত দেখান খাদ্য কর্মকর্তা। অনিয়ম টুকটাক হয়নি তা না, হয়েছে শুনেছি। আমরা মনিটরিং এর জন্য আমাদের আসলে লোক বলে স্বল্পতা আছে। মনিটরিং কমিটির প্রতিবেদনের উপর অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। যেখানে অভিযোগ পাচ্ছি সেই বিষয়ে সেখানেই কিন্তু আমরা কর্মকর্তাদের ফুল টাইম করে দিয়েছি এবং সেখানে ভালোভাবে স্মুথলি চলছে। যদি এরপরে কোথাও কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত যে ব্যবস্থাটি রয়েছে আমরা সেটি গ্রহণ করব। ঝিনাইদহ শহর ও পৌর এলাকায় 13 জন ডিলার সপ্তাহে 3 দিন করে ওএমএস এর চাল ও আটা বিক্রি করছেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। তৃতীয় মেয়াদে আর বিসিবির সভাপতি নয়, একজন পরিচালক হিসেবে দেশের ক্রিকেটের সেবা করার প্রত্যয়ের কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। নির্বাচনে নিজের কোনো প্যানেল থাকবে না বলেও জানান তিনি। বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, 3টি বিশ্বকাপের আয়োজক হতে বিড করেছে বাংলাদেশ। এদিকে 6 অক্টোবর হবে বিসিবির নির্বাচন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির শেষ সভা। নির্বাচন কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে বোর্ড। শেষ দিনে বোর্ড সভায় ছিল বিদায়ের সুর। শেষ মিটিংয়েও উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আগামী 3টি বিশ্বকাপ আয়োজক হতে আবেদন করেছে বিসিবি। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে টি20তে শ্রীলঙ্কার সাথে আর চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক হতে আবেদন করেছে বিসিবি। বোর্ড সভাপতি জানান, বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক হলে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ডাইরেক্টলি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি। আমরা চেয়েছি যে আমরা ওটাতে পার্টিসিপেট বাংলাদেশে করা হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে যদি কোনো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কোনো খেলা হয় সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। সো এটা আমার মনে হয় এটা একটা বিরাট প্লাস নিউজ আমাদের জন্য। 2 মেয়াদে বিসিবির সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। জানান, সভাপতির পদে আর থাকতে চান না তিনি। তবে তিনি থাকলে অন্য কেউ দায়িত্ব নিতে আগ্রহী হবে না বলেও মনে করেন পাপন। কনফার্ম করে দিচ্ছে আমার কোনো প্যানেল নাই। সো এবার কোনো প্যানেল নাই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে। ওখানটায় যদি আমি জিতে আসি, প্রথম কথা হচ্ছে আমি যদি জিতে আসি আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট। এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। দিস ইজ আ রং থিং। আমি এটা মনে করেন বিশ্বাস করি না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক দে শুড চ্যালেঞ্জ আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক। এখন তো কেউ বলেও না। তার মেয়াদে খেলার মাঠের সাফল্যের কৃতিত্ব পুরোটাই দিয়েছেন ক্রিকেটারদের। সাংগঠনিক কাজে অনেক কিছুই অসম্পূর্ণ রয়ে গেছে বলে মনে করেন তিনি। সাফল্য এনে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো, এবং এটা যে আমাদের সময় ওরা করতে পেরেছে সেজন্য সবচেয়ে বড় ক্রেডিট খেলোয়াড়দেরই যায়। কিন্তু খেলোয়াড়দের বাইরেও আরও কিছু জিনিস আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা যেরকম আশা করেছিলাম সেরকম করতে পারি নাই। এবার বিসিবির পরিচালনা পর্ষদে একটি পদ কমেছে। 25 সদস্যের কমিটিতে বেশ কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনা কোটি মানুষকে দারিদ্র্যে ঠেলে দিয়েছে জানালেন জাতিসংঘ মহাসচিব। নতুন স্নায়ুযুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। নারী নেতাদের নেটওয়ার্ক তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। 6.5 মাস পর করোনা শনাক্তের হার 5% নিচে। বিমানবন্দরে কোভিড পরীক্ষা কবে থেকে জানেন না মন্ত্রীরা। শিগগিরই ল্যাব স্থাপনের আশা। ইভ্যালির রাসেল ফের রিমান্ডে, স্ত্রী কারাগারে। গাজীপুরে 15 কোটি টাকা নিয়ে উধাও ই কমার্স প্রতিষ্ঠান সহজ লাইফ। চটকদার বিজ্ঞাপন বন্ধে রুল। ইউনিয়ন ও পৌর নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি, তবে ভোটার বেড়েছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে সরাতে ঐক্য সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।